সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ভিডিওটিতে আমি ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা যে রাইট ফর্ম অফ ভার্বটি আছে সেটিকে বেছে নিয়েছি। তো আজকে যদি আমরা এই প্যাসেজটিকে সলভ করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের পড়া রুলসগুলোকে আমরা বোর্ড পরীক্ষায় বা পরীক্ষার হলে যেয়ে কাজে লাগাতে পারি। তো চলো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের এই ক্লাসে যদি তুমি মনোযোগ দিয়ে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি খুব সহজেই কিভাবে একটি প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বসকে ব্রেকডাউন করা যায় সেটি বুঝতে পারবে। তো দেখো আমাদের এই প্যাসেজটিতে কি বলা হয়েছে। বলা হয়েছে যে ম্যান হ্যাজ আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ। আনকোয়েঞ্চেবল শব্দটির অর্থ কিন্তু কি? দেখো, আনকোয়েঞ্চেবল অর্থ হচ্ছে অপ্রশমনীয়, মানে যেটিকে কি করা যায় না, প্রশমন করা যায় না। তো এই যে আমাদের যেই অদম্য বা যেটিকে দমন করা যায় না এমন যে থার্স্ট বা আগ্রহ রয়েছে কিসের জন্য? নলেজ বা জ্ঞানের জন্য। তো এরপর দেখো কি বলছে দ্বিতীয় লাইনটিতে, যে হি ইজ নেভার ড্যাশ, তারপর এখানে ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া রয়েছে? স্যাটিসফাই উইথ হোয়াট হি অলরেডি ড্যাশ, এরপর রয়েছে নো অ্যান্ড সেন। তো এই ধরনের সেন্টেন্সগুলো দেখো আমাদের সামনে যখন আসবে তখন কিন্তু আমরা স্বভাবত একটু ঘাবড়ে যাই যে কিভাবে আমি একটি সেন্টেন্সের মধ্যে দুটি ব্ল্যাঙ্কস রয়েছে এটিকে পূরণ করব। কিন্তু দেখো, বোর্ডের পরীক্ষায় সাধারণত যে প্রশ্নগুলো এসে থাকে এগুলো কিন্তু অনেক সহজ হয়। এখানে 5 থেকে 6টি প্রশ্ন তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। 2-3টি হয়তো বা মিডিয়াম থাকে আর 2-1টি থাকে কি একটু কঠিন। সো এইগুলো যদি তুমি একবার ব্রেকডাউন করা শিখে যাও তাহলে তুমি যে কোনো আনকমন প্যাসেজ যদি তুমি সামনে দেখো তুমি কিন্তু সলভ করতে পারবে। যদি এমনটি হয় যে প্যাসেজটি তোমার পরীক্ষায় কমন পড়েনি তারপরও কিন্তু তুমি সলভ করতে পারবে যদি তুমি প্রতিনিয়ত কিনা প্র্যাকটিস করো। আর প্র্যাকটিসগুলো কিভাবে করবে? এই যে আমার মতো একটি প্যাসেজ তুমি সামনে নেবে, যে কোনো টেস্ট পেপার হতে পারে বা যে কোনো বই হতে পারে, যেখান থেকে তুমি পাও না কেন সেই প্রশ্নগুলো সামনে নিয়ে সবার প্রথমে তুমি যে কাজটি করবে, খাতা নিয়ে সেখানে তুমি তোমার মতো অ্যান্সারগুলো লিখে ফেলবে। অ্যান্সারগুলো যখন তুমি লিখে ফেললে তারপরে তুমি দেখবে যে এর মধ্যে বেশ কিছু অ্যান্সার রাইট হয়েছে আর বেশ কিছু অ্যান্সার রং হয়েছে। তো যেগুলো হয়ে গিয়েছে সঠিক সেগুলো নিয়ে তোমার আর কি করার প্রয়োজন নেই, কোনো ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, কারণ সেগুলো তুমি এক চান্সে পেরে গিয়েছো। আর যেগুলো তোমার ভুল হলো সেগুলো এখন তুমি কি করবে? অ্যান্সার স্ক্রিপ্টের সাথে তোমার অ্যান্সারগুলো মিলাবে এবং সঠিক অ্যান্সারগুলো পাশে লিখবে। এরপর তুমি প্রশ্নটি আবার পড়বে এবং তুমি যে উত্তরটি লিখেছো আর যে উত্তরটি বই থেকে তোমাকে দিয়েছে সেই উত্তরটিকে কম্পেয়ার করবে, যে তুমি যেটি দিয়েছো এটির পিছনে কি যুক্তি তোমার রয়েছে আর ও যেটা দিয়েছে সেখানে তোমার কি যুক্তি রয়েছে। 99% ক্ষেত্রে দেখবে তুমি অ্যান্সারটি দেখা মাত্রই বুঝে যাবে যে তোমার আসলে ভুলটি কোথায় হয়েছে। তখন যদি তুমি বুঝে যাও তো এভাবে তোমার যে 3-4টি ভুল হলো এগুলো তুমি কারেকশন করে নেবে। কারেকশন করে নেওয়ার পরে যখন কিনা তুমি 2 থেকে 3 দিন প্র্যাকটিস করবে তো ওই 2-3 দিনে যেই অ্যান্সারগুলো ভুল হয়েছিল সেগুলোর জন্য তুমি আরও একদিন সময় দিবে। সো ওই দিন যদি তুমি আবার রিভাইজ করো তাহলে এবার দেখবে প্র্যাকটিস করতে যেয়ে তোমার 10-এর মধ্যে আর আগের দিন যেমন 6টি হয়েছে এখন আর 6টি হচ্ছে না, এখন হয়তো 8টা বা 9টা হচ্ছে। তো এইভাবে প্র্যাকটিস করতে 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 তোমার কি হবে? নলেজটা বাড়বে এবং তুমি কি করতে পারবে? আরও বেশি নম্বর পেতে পারবে। তো দেখো এখানে যেহেতু দুটি ব্ল্যাঙ্কস রয়েছে, হি ইজ নেভার ড্যাশ স্যাটিসফাইড। তো এইখানে দেখো হি ইজ, এই ইজ কিন্তু একটি ভার্ব, আর এখানে যেহেতু স্যাটিসফাইকে আমাকে মডিফাই করতে হবে বা মডিফাই করে বসাতে হবে, তো এটিও কিন্তু আরেকটি ভার্ব। তো আগে যেহেতু একটি অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি, হি ইজ নেভার ড্যাশ স্যাটিসফাই মানে কিন্তু সন্তুষ্ট হওয়া, তাহলে সে কি সন্তুষ্ট নয়। তো এখানে যেহেতু ইজ রয়েছে তাহলে আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে এখানে আমাদেরকে প্যাসিভ ভয়েসের একটি টোন ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে যখন অক্সিলারি ভার্ব থাকে এবং ভার্বের পাস্ট টেন্স হয় তখন কিন্তু এটি কি হয়ে যায়? এটি প্যাসিভ ভয়েসের আকারে এসে যায়। তো হি এরপরে রয়েছে ইজ নেভার। তো স্যাটিসফাইকে যদি আমরা এখানে মডিফাই করে লিখি অ্যান্সারটাকে তাহলে দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি স্যাটিসফাইড, তাই না? হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি, মানে তুমি ধরে নাও যে তোমার কাছে বা তার কাছে যা আছে তা নিয়ে সে কি নয়, কখনোই সন্তুষ্ট নয়। তাহলে আমরা এখানে স্যাটিসফাইডটাকে বসিয়ে দিতে পারি। তো আমি এখানে লিখে দিলাম স্যাটিসফাইড। তাহলে দেখো হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনোই সন্তুষ্ট নয় উইথ হোয়াট অর্থাৎ যা তার কাছে আছে। হি অলরেডি ড্যাশ নো অ্যান্ড সিন, তার মানে সে যা জানে এবং সে যা দেখেছে তা নিয়ে সে কখনোই সন্তুষ্ট নয়। সবসময় একটি রুলস মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এই রুলসটা অনেক ক্ষেত্রেই পরীক্ষায় এসে থাকে। সেটি হচ্ছে দেখো যে অলরেডি, অলরেডি, ইয়েট, এভার এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করি? ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এটি একটি রুলস, তো এই রুলসটা অনেক সময় চলে আসে, এর জন্য অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তো দেখো হোয়াট হি অলরেডি, এখানে রয়েছে নো। তো আমরা এখানে কি করব? এই নোকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করি
যেহেতু এখানে হি রয়েছে, হি এর সাথে তো আর হ্যাভ আসবে না, তো আমরা কি লিখবো, আমরা লিখবো হ্যাজ, কারণ যেহেতু থার্ড পারসন। সো এখানে হি এর পরে আমরা লিখলাম হ্যাজ, হি অলরেডি হ্যাজ, আর হ্যাজের পরে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। সো এখানে আমরা কি লিখতে পারি তাহলে, হ্যাজ নোন। দেখো আমরা লিখলাম হ্যাজ নোন, তাহলে কি হলো, হি অলরেডি হ্যাজ নোন অ্যান্ড সিন, অর্থাৎ সে যা জানে এবং যা দেখেছে, তো এইটা নিয়ে সে কি নয়, সে কখনোই সন্তুষ্ট নয়। পরের বাক্যটি লক্ষ্য করো কি বলেছে, ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে হি ড্যাশ ওয়ান্ট টু নো, সে জানতে চায়, অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, এবং দেখতে চায়, কারণ সি মানে তো দেখা, দেখতে চায় মোর অ্যান্ড মোর বা আরও এবং আরও। তো এখানে হিয়ের পরে দেখো যেহেতু বলা রয়েছে ওয়ান্ট, সে চায়। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, এখানে তোমাকে বুঝতে হবে যে কোনটি থার্ড পারসন। আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর আমরা জানি যে আই আর ইউ বাদে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে থার্ড পারসন। তো এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, কারণ হি মানে তো একজনকে বোঝাচ্ছে, সো আমরা জানি সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, ভার্বের সাথে একটি অ্যাস বা ইয়েস যুক্ত করতে হয়। তা আমরা এখানে কি করব, হি এর পরে যেহেতু ওয়ান্ট রয়েছে, আমরা যদি এখানে ওয়ান্টস লিখি তাহলে কিন্তু দেখো আমাদের হয়ে যাচ্ছে, ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে হি ওয়ান্টস টু নো, সে জানতে চায়, অ্যান্ড সি দেখতে চায়, মোর অ্যান্ড মোর। দিস কিউরিয়াসিটি, কিউরিয়াসিটি মানে কিন্তু কৌতূহল, ফর ড্যাশ নো মোর, তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এখানে দেখো ফর রয়েছে, ফর কি, ফর কিন্তু একটি প্রিপোজিশন, আর এখানে আমাদেরকে ভার্বটি চেঞ্জ করতে বলেছে, আর এই ভার্বটি কিন্তু ঠিক প্রিপোজিশনের পরেই আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। সবসময় মনে রাখবে এই রুলসটি যদি তুমি জানো তাহলে দুই থেকে একটি তুমি একদম চোখ বন্ধ করে পেরে আসবে, সেটি হচ্ছে প্রিপোজিশনের পরে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের সাথে কি করতে হবে, আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে যেহেতু প্রিপোজিশন আমরা পেলাম ফর, আর রুলস অনুযায়ী আমরা এখন কি করব, জাস্ট ভার্বটার সাথে আমরা একটা আইএনজি যুক্ত করব। আমরা লিখলাম নো, এরপর জাস্ট আইএনজি, নোয়িং। তাহলে দিস কিউরিয়াসিটি ফর নোয়িং মোর, অর্থাৎ আরও জানার যে আগ্রহ, হ্যাজ ড্যাশ হিম, তাহলে কি করেছে, ইন্সপায়ার রয়েছে এখানে, ইন্সপায়ার মানে কিন্তু অনুপ্রেরণা, তাহলে এটা আমাদেরকে কি করেছে, বা তার যে জানার আগ্রহটা এটা তাকে কি করেছে, কারণ এখানে যেহেতু হিম রয়েছে, তো তাকে কি করেছে, উদ্বুদ্ধ করেছে। এখানেও দেখো ওই যে প্রথম যে সেন্টেন্সটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, ওই সেম অবস্থা, আগে একটা অক্সিলারি ভার্ব কিন্তু এখানে পাওয়া গেছে, আর অক্সিলারি ভার্ব যেহেতু পাওয়া গেছে তার মানে আমাদেরকে মোটামুটি শিওর থাকতে হবে যে এখানে আমাদেরকে প্যাসিভ ভয়েসের আদলে করতে হবে। তো যেহেতু এখানে হ্যাজ রয়েছে, আর হ্যাজের পরে আমাদেরকে তাহলে কি করতে হবে, জাস্ট এটাকে যদি আমরা পাস্ট টেন্সে লিখে দিই তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাচ্ছে। দেখো আমরা এখানে কি লিখব, হ্যাজ ইন্সপায়ার্ড, আমরা লিখে ফেললাম হ্যাজ ইন্সপায়ার্ড হিম, এটি তাকে অনুপ্রেরণা দিয়েছে, ড্যাশ আন্ডারটেক, আন্ডারটেক মানে কি, দায়িত্ব গ্রহণ করা, তো এটি তাকে অনুপ্রেরণা দিয়েছে কি করার জন্য, গ্রহণ করার জন্য। সো কি করার জন্য, এই ধরনের প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমরা ভার্বের সামনে একটি টু বসিয়ে থাকি। দেখো আমরা এখানে বললাম কি, যে টু, তারপর আমরা জাস্ট এখানে আন্ডারটেক লিখে দিলাম, টু আন্ডারটেক, তাহলে অ্যান্ড ক্যারি আউট, এবং ক্যারি আউট মানে কি, চালিয়ে যাওয়া, কি চালিয়ে যাওয়া, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস, অর্থাৎ কঠিন এবং বিপজ্জনক যে টাস্ক বা কাজগুলো রয়েছে, হুইচ বা যেগুলো, ইভেনচুয়ালি, দেখো ইভেনচুয়ালি শব্দটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি, এর অর্থ হচ্ছে অবশেষে, যেটি অবশেষে ড্যাশ কি করেছে, রেজাল্ট ইন ইপোচ মেকিং ডিসকভারিজ, তাহলে আমরা এখানে কি বসাবো, যেটির ফলাফল হিসেবে দাঁড়িয়েছে, কারণ এখানে রেজাল্ট মানে কিন্তু ফলাফল, ইন ইপোচ মেকিং ডিসকভারিজ, তাহলে যুগান্তকারী যে আবিষ্কারগুলো রয়েছে, অ্যান্ড ইনভেনশন বা কি বলা যেতে পারে যে উদ্ভাবনগুলো রয়েছে, তাহলে আমরা এখানে কি করব, দেখো টাস্ক হুইচ ইভেনচুয়ালি, ফলাফল হিসেবে দাঁড়িয়েছে, ফলাফল হিসেবে দাঁড়িয়েছে অর্থাৎ কোনো একটি কাজ মাত্র হয়েছে বা শেষ হয়েছে কিন্তু তার ফলটি এখনও বিদ্যমান, এই ধরনের সিচুয়েশন বোঝাতে আমরা কি করি, আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। সো এখানে যেহেতু একটি কথা আলোচনা করা হচ্ছে যে যেটি কি, এই কিউরিয়াসিটি এটিকে তো আর আমরা আসলে সিঙ্গুলার দিয়ে ওভাবে বলতে পারবো না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা কিন্তু এখানে হ্যাভ যুক্ত করতে পারি। দেখো আমরা এখানে লিখলাম যে হ্যাভ, তারপর আমরা কি করতে পারি, রেজাল্ট যেটি রয়েছে তার ঠিক পরে আমরা কি করব, ইডি যুক্ত করব। দেখো আমরা এখানে খুব সিম্পলভাবে করে ফেলতে পারি, হ্যাভ রেজাল্টেড, তাহলে যেটি কি হয়েছে, ফলাফল হিসেবে দাঁড়িয়েছে কিসে, যে যুগান্তকারী সব আবিষ্কার এবং উদ্ভাবন করা হচ্ছে, অ্যান্ড ড্যাশ হিম ইন হিজ লং অ্যান্ড কন্টিনিউয়াস জার্নি। তাহলে এখানে দেখো আগে যে ভার্বটি আমরা ব্যবহার করে এসেছি সেটি যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করেছি,
তো এর ফলাফল হিসাবে দাঁড়িয়েছে অনেকটা তুমি বলতে পারো যে প্যাসিভ ভয়েসের আদলেও করা হচ্ছে, অনেকটা এরকম বলতে পারো। তো এইখানেও আমাদেরকে সেম জিনিসটাই কিন্তু ফলো করতে হবে, এছাড়া কিন্তু এখানে মেলানোর আর কোনো রাস্তা নেই। তো আমরা যদি এটিকেও সেম প্রেজেন্ট পারফেক্ট স্টাইলে করার চেষ্টা করি তাহলে আমরা কি লিখতে পারি, অ্যান্ড হ্যাভ। তো এখানে কি করেছে, লিড করেছে। লিড এই যে ওয়ার্ডটি রয়েছে এর যেই কি বলা যেতে পারে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে সেটি হচ্ছে লেড। সো সেটির বানান কিন্তু আবার এরকম নয়, সেটি হচ্ছে এলইডি। তাহলে অ্যান্ড হ্যাভ লেড হিম, তাকে কি করেছে, ধাবিত করেছে, ইন হিজ লং অ্যান্ড কন্টিনিউয়াস জার্নি, তার যে লম্বা এবং কি বলা যেতে পারে প্রতিনিয়ত চলমান যে জার্নি বা যাত্রা রয়েছে, ফ্রম হিজ হেল্পলেস স্টেট অফ কেভম্যান। হেল্পলেস মানে কিন্তু কি দেখো, মানে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না, একদমই নিরুপায় এই ধরনের। স্টেট মানে হচ্ছে অবস্থা, অফ কেভম্যান, দেখো কেভম্যান মানে কিন্তু গুহা মানব। আর কেভম্যান থেকে কিসের জার্নি, টু হিজ প্রেজেন্ট সিচুয়েশন, তার বর্তমান যে সিচুয়েশন আছে বা বর্তমান যে অবস্থান আছে সেখানে, অফ পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস। তো প্রথমে তো তার কোনো পাওয়ারও ছিল না, তার কোনো প্রোগ্রেসও ছিল না, সে প্রকৃতির দ্বারা চালিত হতো। তো সেইখান থেকে তাকে বর্তমান যে যুগান্তকারী আবিষ্কার এবং উদ্ভাবনগুলো করার মাধ্যমে তাকে কি করেছে, ট্রান্সফর্ম করেছে, সেটিকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আশা করি সেন্টেন্সটা যদিও বড় তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো কি বলছে যে হি, এরপর বলছে একটি ব্ল্যাঙ্কস রয়েছে, ড্যাশ হেল্পলেস স্টিল নাও। তো সে কি এখনও পর্যন্ত কি রয়েছে, হেল্পলেস রয়েছে, কারণ সব কিছুকে কিন্তু সে এখনও কন্ট্রোলে আনতে পারেনি, কারণ অনেক কিছুই কিন্তু এখনও প্রকৃতির উপর নির্ভরশীল রয়ে গিয়েছে। তো দেখো যখন এখানে নাও থাকবে তখন আমাদেরকে একটি রুলস অ্যাপ্লাই করতে হবে। প্রেজেন্ট পারফেক্টের আদলে আমরা কি করব, এই সেন্টেন্সটিকে এই ভার্বটিকে কারেক্ট করার চেষ্টা করব। তো প্রেজেন্ট পারফেক্ট স্টাইলে যদি আমি করি তাহলে যেহেতু এখানে হি রয়েছে তাহলে আমরা কি করব, আমরা লিখব হ্যাজ। আর বি যেহেতু রয়েছে তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম তো বিন, তাহলে আমরা কি লিখলাম, হি হ্যাজ বিন হেল্পলেস স্টিল নাও। অর্থাৎ এখনও পর্যন্ত সে কি রয়েছে, সে হেল্পলেস রয়েছে। আমি আগেই তোমাদেরকে বলেছি যে কোনো একটি কাজ অতীতে শুরু হয়েছে, শেষ হয়েছে, এখন কিন্তু ফলটি এখনও বিদ্যমান রয়েছে, এই ধরনের সিচুয়েশনগুলো যখন বোঝায় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে দিয়ে কাজ করার চেষ্টা করি। তো এরপর দেখো বলছে কি, যে হি উড নট হ্যাভ বিন অ্যাবল, অর্থাৎ সে এখনও হয়নি টু কন্ট্রোল অল পাওয়ার অ্যান্ড ফোর্সেস, তাহলে সকল শক্তিকে কন্ট্রোল করতে এখনও কি হয়নি, সে সক্ষম হয়নি। দেখো যে নাম্বারে কি বলছে আমাদেরকে, ড্যাশ ইনভেন্ট সো মেনি টেকনোলজিস, হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার অ্যান্ড ফোর্সেস। অলমোস্ট অল, আর অল কিন্তু সেম না, অল মানে হচ্ছে সবগুলো আর অলমোস্ট অল মানে হচ্ছে প্রায় বেশিরভাগই। সো সে কি করতে পারছে, সে যেহেতু আবিষ্কার করতে পেরেছে অনেক কিছু, সো এখানে রয়েছে ইনভেন্ট, তাহলে এই ইনভেন্টকে আমাদেরকে কি করতে হবে, দেখো ইনভেন্টিং বা আবিষ্কার করার দ্বারা বা আবিষ্কার করার মাধ্যমে সো মেনি টেকনোলজিস, কারণ ইনভেন্ট মানে তো আবিষ্কার। সো এখানে আবিষ্কার অনেক টেকনোলজি, এটা কি মানায় বা এর অর্থ কি এটার সাথে যায়, যায় না। তো আমরা যদি এখানে ইনভেন্টের সাথে একটা আইএনজি যুক্ত করে দিই দেখো, তাহলে কিন্তু আবার যায়। দেখো ইনভেন্টিং বা আবিষ্কার করার দ্বারা সো মেনি টেকনোলজিস বা অনেক টেকনোলজি বা কি বলা যেতে পারে যে তথ্য প্রযুক্তি, হি নাও কন্ট্রোলস, সে কন্ট্রোল করছে অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার অ্যান্ড ফোর্সেস। ডিস্ট্রাকটিভ মানে কিন্তু ধ্বংসাত্মক, তাহলে সে প্রায় বেশিরভাগ ধ্বংসাত্মক যে শক্তিগুলো রয়েছে সেগুলোকে সে কী করতে পারছে, কন্ট্রোল করতে পারছে। তো দেখো আমি কিন্তু তেমন কোনো আহামরি কঠিন কোনো রুলস ছাড়াই আমার মনে হয় তোমাদেরকে এই প্যাসেজটি বোঝাতে পেরেছি। তুমি যখন বই থেকে রুলসগুলো পড়বে আর তুমি যখন প্র্যাকটিক্যালি পরীক্ষার হলে করতে যাবে সেখানে কিন্তু বিস্তর ফারাক বা পার্থক্য তুমি লক্ষ্য করবে। তার কারণ হচ্ছে সব রুলস কিন্তু আসলে তোমার পরীক্ষাতে আসবে না, বেশিরভাগ ক্ষেত্রেই বোর্ডের পরীক্ষাগুলোতে রুলসগুলো রিপিট হয়। তার মানে হচ্ছে বেশ কিছু স্পেসিফিক রুলস। তুমি দেখো পার্সনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, প্যাসিভ ভয়েস হবে নাকি অ্যাক্টিভ ভয়েস হবে, প্রিপোজিশনের পরে কি আইএনজি হবে নাকি হবে না, পাস্ট টেন্স হবে নাকি প্রেজেন্ট টেন্স হবে, টু হবে নাকি হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি পাস্ট ইনডিফিনিট হবে নাকি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এই কিছু জিনিস বুঝতে পারার মাধ্যমেই কিন্তু আমরা এই যে দেখো যে 10টা ব্ল্যাঙ্কস আছে এটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এইভাবে যদি তুমি বাসায় বুঝে বুঝে প্র্যাকটিস করো, হ্যাঁ প্র্যাকটিস করতে যেয়ে তুমি ফার্স্টেই কোনো অ্যান্সার দেখবে না বই থেকে, তার কারণ হচ্ছে তুমি প্রথমে ভুল করো, 10টার মধ্যে তুমি 6টা রাইট করো, 4টা ভুল করো, কোনো সমস্যা নেই। যখন তুমি ওই 4টা বই থেকে দেখে পড়ে বুঝে আবার প্র্যাকটিস করবে, সেকেন্ড টাইম কিন্তু তুমি দেখবে যে তোমার মার্কস আস্তে আস্তে বাড়তেছে। অর্থাৎ তুমি আজকে শুরু করো, কালকে তুমি কিছুটা আগাও,
নিত্য নৈমিত্তিক প্র্যাকটিস করার মাধ্যমে তুমি দেখবে যে একটা সময়ে যে তুমি সুপারম্যানে পরিণত হয়ে গিয়েছো। কারণ তখন তুমি দেখবে যে তোমার 10টার মধ্যে 9টা হচ্ছে, অথবা 10টার মধ্যে 10টাই হচ্ছে। এইভাবে যদি তুমি ইংলিশ প্র্যাকটিস করো বাসায়, সেই ক্ষেত্রেই কিন্তু তুমি কেবলমাত্র বোর্ডের পরীক্ষাতে যেয়ে ছক্কা মেরে A+ নিয়ে আসতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।